ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স। আমরা একটু লেট করলাম আজকে। আশা করি তোমরা সবাই আছো, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে দাও উইথ ফুল ফ্ল্যাশ। ওকে, আমাদের পূর্ণ গতিতেই আমরা হচ্ছে কি আমাদের ক্লাস শুরু করছি। থিম রাইটিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। থিম রাইটিং করার ক্ষেত্রে আমাদের কোন জিনিসগুলা মাথায় রাখতে হবে সেটা নিয়ে একটু প্রথমে আমরা আলোচনা করব। তার পরবর্তীতে আমরা একটা পোয়েম যেটা থিম লিখবো আর একটা স্টোরিজ ওটার থিম কীভাবে লিখতে হয় সেটা আমরা দেখব। তাহলে প্রথমত আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে থিম রাইটিংয়ের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলা আমাদেরকে ফলো করতে হবে এবং স্ট্রাকচারটা কি। অনেকে হয়তো তোমরা মনে করো যে থিম রাইটিং যেটা আছে সেটাকে কিভাবে লিখবো, আমরা কি নিজে থেকে লিখতে হবে কিনা এবং কেন থিম রাইটিংটা তোমাদের এইচএসসি লেভেলে দেওয়া হয়েছে, এই জিনিসটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, থিম মানে হচ্ছে কোনো একটা জিনিসের কবিতা এবং গল্প, কবিতা এবং হচ্ছে টেক্সট, একটা প্যাসেজ যেটা দেওয়া থাকবে সেটা থেকে মূল ভাবটা তোমাদের লিখতে হবে। বাংলা দ্বিতীয়তে তোমরা যেমন সারাংশ সারমর্ম করেছো না, ঠিক সেভাবে সারাংশ সারমর্মের মতোই ইংরেজির মধ্যে তোমাদেরকে অ্যাপ্রিসিয়েটিং পোয়েম বা স্টোরিজ দেওয়া হয়ে থাকে। এই অ্যাপ্রিসিয়েটিং পোয়েম বা স্টোরিজ লেখার ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই তিনটা জিনিস তোমাদেরকে কি করতে হবে, ফলো করতে হবে। স্ট্রাকচার, প্রথমে স্ট্রাকচার যেটা সেটা হচ্ছে ভাইয়া টপিক সেন্টেন্স লিখতে হবে। একটা টপিক সেন্টেন্স, যে সেন্টেন্সের মধ্যে যে লাইনের মধ্যে আমার কবির যেই কথাটা আছে সেই টপিকটা আমি এখানের মধ্যে মেনশন করব। কি নিয়ে কবি কথা বলতে চাচ্ছে, কি নিয়ে কবি কথা বলতে চাচ্ছে ওই টপিকটা তোমার প্রথম সেন্টেন্সে চলে আসতে হবে। তার পরবর্তীতে কবিতা বা গল্পের মূল বিষয়টা আমরা এক লাইনে তুলে ধরবো বললাম। এবং দ্বিতীয় যে প্যাটার্নটা বা স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে সেটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স। আমাদের সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে, অর্থাৎ টপিক সেন্টেন্সের পরে কবিতার মূল কথা যেটা আছে সেটাকে আমরা 3 থেকে 4 লাইনের মধ্যে বা 2 থেকে 3 লাইনের মধ্যে আমরা কি করব, ওটাকে ওখানের মধ্যে মেনশন করব। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে একটা কনক্লুশন পার্ট। প্রত্যেকটা জিনিসের কনক্লুশন পার্ট থাকে, অর্থাৎ উপসংহার পার্ট থাকে। ওই কনক্লুশন পার্টের মধ্যে আমরা কিছু কানেক্টরস ব্যবহার করব, যেমন হচ্ছে ফাইনালি, দাস, লাস্টলি, ফর দিস রিজন, ওকে, ফর দিস রিজন এবং হচ্ছে ইন দিস ওয়ে। এই কানেক্টরসগুলো তোমরা খাতার মধ্যে অবশ্যই নোট করে নেবে। ওকে, তোমরা যারা যারা খাতা নিয়ে বসেছো অবশ্যই এই কানেক্টরসগুলো মুখস্থ করে নেবে এবং খাতার মধ্যে নোট ডাউন করে নেবে। আমাদের থিম রাইটিং এর যে একদম লাস্টের যে লাইনটা হবে সেখানের মধ্যে আমরা এই জিনিসটা উল্লেখ করব। দাস এভাবেই ফাইনালি শেষ অবধি, লাস্টলি শেষে আমরা বলতে পারি এই কথাটা এরকম। ওকে, এই তিনটা হচ্ছে আমাদের মূল পার্ট। আবার যদি একটু সামারাইজ করে দিই সেটা হচ্ছে একটা টপিক সেন্টেন্স দিব, একটা সাপোর্টিং সেন্টেন্স দিব, আর একটা হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স দিব। 3 ধরনের সেন্টেন্সের কথা আমরা বলেছি। সাপোর্টিং সেন্টেন্সের মধ্যে আমাদের 2 থেকে 3 লাইন হবে। এখন অনেকের মাথায় আসতে পারে যে হচ্ছে ভাইয়া ঠিক আছে 3 লাইন লিখবো, 4 লাইন লিখবো, লাইন তো সবার সেম নাও হইতে পারে। অনেকের লেখা আছে ইয়া বড় বড়, ঠিক আছে, অনেকের লেখা আছে একদম ছোট, মানে হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় লেখাটা কিরকম অবস্থা। তাহলে এই ক্ষেত্রে আমরা এই সমস্যাটার সমাধান কিভাবে দেব? এই সমস্যাটার সমাধান হচ্ছে এখানে প্রশ্নের মধ্যে কিন্তু বলা থাকে, তোমাদের থিম রাইটিং এর 11 নম্বর যে প্রশ্নটা আছে এটার মধ্যে কিন্তু বলা থাকে তোমাদেরকে কত ওয়ার্ড লিখতে হবে, 50 ওয়ার্ডসে লিখতে হবে। এর বেশি তোমরা লিখতে পারবা না, তবে 5 ওয়ার্ড এদিক সেদিক হতে পারে। অর্থাৎ 50 ওয়ার্ডসে তোমাদেরকে কি বলা হয়েছে, পোয়েমস লিখতে, অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস বা স্টোরিজ লিখতে বলা হয়েছে। 50 থেকে সর্বোচ্চ এটা 55-এ যাবে। ওকে, এর চেয়ে বেশি যাওয়ার দরকার নাই। এখন ওয়ার্ড কেমনে গুনবো, ওয়ার্ড আমরা কয়েকবার প্র্যাকটিস করতে করতে আমরা বুঝে যাব যে আমার লেখা 50 ওয়ার্ড হইলে, 55 ওয়ার্ড হইলে 3 লাইন যায় নাকি 4 লাইন যায়, ওটা লাইন দেখে আমরা বুঝে ফেলবো কয়েকবার লিখতে গিয়ে। ওকে, তো এটা আস্তে আস্তে একটা কি হয়ে যাবে, আমাদেরকে আইডিয়া চলে আসবে যে আমরা খাতায় প্র্যাকটিস করতে করতে। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে অবশ্যই 50 ওয়ার্ডস হচ্ছে ম্যাক্স, এর চেয়ে 5 ওয়ার্ড এদিক সেদিক হতে পারে। ওকে, এখন আমরা যদি পরবর্তী যে আমাদের নিয়মটা সেটা যদি আমরা একটু ফলো করি তাহলে আমরা এখান থেকে একটু দেখি যে জিনিসটা আমাদেরকে মেনটেন করতে হবে সেটা হচ্ছে লেখার ক্ষেত্রে আমরা সবসময় মাথায় রাখবো আমাদের 4 থেকে 5 লাইন হবে। যারা লাইন আমরা কি করব, লাইন যারা আমরা কাউন্ট করব 4 থেকে 5 লাইন, এর চেয়ে বেশি লেখার দরকার নাই। তবে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আমি মেনশন করেছি, সেটা হচ্ছে তোমাদেরকে কি করতে হবে, সিমিলার ওয়ার্ড তোমরা চাইলে ব্যবহার করতে পারো। সিমিলার ওয়ার্ড বলতে কি বোঝাচ্ছি, ধরো পোয়েমের মধ্যে কিছু ওয়ার্ড বলেছে, ধরো বলেছে স্কোয়ান্ডার,
বা হচ্ছে বলেছে হচ্ছে একটা ওয়ার্ড হচ্ছে এরকম, জীবন হচ্ছে আমাদের জীবন যদি স্বপ্ন ছাড়া হয়, স্বপ্ন ছাড়া জীবন হচ্ছে ডানা ভাঙা পাখির মতো। তাহলে লাইক এ ব্রোকেন উইংড বার্ড, ব্রোকেন উইংড বার্ড, তাহলে ব্রোকেন উইংড এই শব্দটা আমরা এখানের মধ্যে চাইলে ব্যবহার করতে পারবো। এখানে আমরা বলেছি সিমিলার ওয়ার্ড ব্যবহার করতে পারবো, সেন্টেন্স বলি নাই কিন্তু, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। সিমিলার ওয়ার্ড ব্যবহার করব। আবার নিচে আমরা বলেছি যে সমস্ত জিনিস আমরা করতে পারবো না, যে সমস্ত জিনিস আমরা ফলো করাটা উচিত হবে না, সেটা হচ্ছে হুবহু কোনো লাইন আমরা তুলে দিব না। ধরো হচ্ছে একটা গল্পের মধ্যে, একটা গল্পের মধ্যে বা হচ্ছে একটা কবিতার মধ্যে যে লাইন দেওয়া হয়েছে সেই লাইন যদি আমরা হুবহু কপি করে পেস্ট করে দিই তাহলে তো আমাদের থিম লেখাটা হইলো না। থিম লেখার মূল উদ্দেশ্য হচ্ছে কি, কবি এখানের মধ্যে মেটাফোর ইউজ করেছে, মেটাফোর বা হচ্ছে রূপক কথা যেগুলো বলেছে, এই মেটাফোরিক্যাল কথাগুলোর জেনারেল মিনিং কি হইতে পারে, হোয়াট ইজ দ্য স্টোরি বিহাইন্ড দিস পোয়েম, এই স্টোরি বা পোয়েমটার পেছনে গল্প কি ছিল, পেছনের গল্পটা আমরা ব্যাকগ্রাউন্ডটা আমরা বোঝার চেষ্টা করব এবং সেটাই লিখবো। ধরো একটা কবিতা আছে হচ্ছে কি সেপ্টেম্বর 1, 1939 রিটেন বাই ডব্লিউ.এস. অর্ডন, তাহলে উনি এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে এটা লিখেছেন। ওই প্রেক্ষাপটটা কিন্তু আমাদেরকে এখানে বুঝে টেনে আনতে হবে, এই প্রেক্ষাপট অনুযায়ী আমাদের থিমটা লিখতে হবে। তো ওই প্রেক্ষাপটটা লেখার জন্য মেটাফরিক্যালি কবি যে শব্দগুলো ব্যবহার করেছে সেগুলোকে আমাদের বুঝে কিন্তু নিজের ভাষায় লিখতে হবে। ওকে, তো সেক্ষেত্রে আমরা ওই মেটাফরিক্যাল ওয়ার্ডগুলোকে সেন্টেন্স যেগুলো দেওয়া হয়েছে ওই সেন্টেন্সগুলোকে হুবহু কপি করতে পারবো না। ওকে, তাহলে আমরা এখানে হুবহু কোনো লাইন কপি করা যাবে না, ক্রস। ওকে, এক্সাম্পল বা ব্যাখ্যা দেওয়া যাবে না, আমরা বলতে পারবো না ফর এক্সাম্পল হিটলার ইনভেডেড পোল্যান্ড, উদাহরণস্বরূপ হিটলার পোল্যান্ডকে ইনভেড করেছে, দখল করেছে। তাহলে এই যে আমরা এরকম এক্সাম্পল দিতে পারবো না দ্বিতীয় বিশ্বযুদ্ধের যদি কবিতা হয়, ধরো তাহলে অন্য একটা টপিকে যদি কবিতা হয় সেক্ষেত্রে আমরা ফর এক্সাম্পল দিয়ে কোনো কিছু মেনশন করতে পারবো না অ্যাপ্রিশিয়েটিং পোয়েমের মধ্যে, তাহলে এক্সাম্পল দেওয়াটাও ক্রস দিয়ে দিলাম। তারপরে মনে করো কোনো একটা সময় লিখছে ওখানের মধ্যে, এই সময়টা কেন দিছে, সময়টা নিয়ে আমরা কোনো ব্যাখ্যা দিব না, সময়টা কেন দিছে ওটা নিয়ে কোনো ব্যাখ্যা দিব না, সেটাও আমরা ক্রস দিলাম। এখন অনেকে আমরা কি করি, ধরো হচ্ছে আমি একটা গ্রাফ লিখছি বা হচ্ছে অন্য একটা বড় রাইটিং পার্টের যে অংশগুলো সেখানে আমাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিং এর সময় অপিনিয়ন পার্ট দিয়ে আমরা নিজের একটা মতামত দিই কনক্লুশন পার্টে গিয়ে, কিন্তু মনে রাখতে হবে থিম রাইটিং এর ক্ষেত্রে ইন পোয়েম অর ইন স্টোরি, ওকে, দুইটার ক্ষেত্রে আমরা কি করতে পারবো না, নিজের মতামত অপিনিয়ন দিতে পারবো না। ওকে, নিজের কোনো মতামত অ্যাড করা যাবে না। তাহলে না দেখলাম হচ্ছে চারটা, একটা হচ্ছে লাইন দেওয়া যাবে না, একটা হচ্ছে এক্সাম্পল দেওয়া যাবে না, একটা হচ্ছে তারিখ বা আরেকটা হচ্ছে তারিখ বা সময়ের ব্যাখ্যা দেওয়া যাবে না, একটা হচ্ছে মতামত দেওয়া যাবে না। তাহলে চারটা না, এই 4 ক্রস আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কথাটা আমরা বলেছি। আমরা তিনটা স্ট্রাকচার বলেছি, আরেকবার যদি সাম আপ করে দিই, টপিক সেন্টেন্স যাবে, সাপোর্টিং সেন্টেন্স যাবে, কনক্লুডিং সেন্টেন্স যাবে। আর যে যে জিনিসগুলো আমরা মনে রাখবো সেটা হচ্ছে লাইন 4 থেকে 5 লাইনের মধ্যে শেষ করব। লাইনটা বললাম হচ্ছে জাস্ট অ্যাপ্রক্সিমেটলি, কিন্তু তোমাদের ওয়ার্ড 50 ওয়ার্ডেই শেষ করতে হবে বা 55 ওয়ার্ড সর্বোচ্চ। ওকে, আর সিমিলার ওয়ার্ড চাইলে আমরা ব্যবহার করতে পারি, ব্যবহার করাটা ফরজ নয়। ওকে, ব্যবহার করতে পারি, আর এই জিনিসগুলো করা যাবে না, ফোর নো, এগুলো মনে রাখবা। ওকে, আচ্ছা, এখন আমরা একটু প্র্যাকটিসে যাই। নিয়ম তো অনেক বললাম, এখন প্র্যাকটিসে গিয়ে যদি আমরা অ্যাপ্লাই করতে না পারি তাহলে কিন্তু কি হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। ওকে, তা আমরা একটা এখানে কবিতা দিয়েছি, এই কবিতাটা একটু আমরা কি করব, পড়বো। তার আগে আমার ভয়েসটা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, তারপরে হচ্ছে সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু বলো দেখি। ওকে, আচ্ছা, আমার ভয়েসটা ক্লিয়ারলি যাচ্ছে নাকি আবার আরো জোরে চিল্লাতে হবে একটু তোমরা বলো। আরো যদি লাউডলি বলতে হয় সেটা আমাকে একটু কমেন্টের মধ্যে বলে দিবা। আর সবাই মেনশন করে দাও, ওয়াসিফ দেখতেছে অনেকজনকে মেনশন করতেছে, বাকিদের ডিউটি কি আমার একটু বলো। ওকে, সবার একটু মেনশন করে দাও, যে বেশি মেনশন করতে পারবে তার জন্য কিন্তু তোমাদের একান্ত স্যারের পক্ষ থেকে বিশাল পুরস্কার। ওকে, তোমাদের একান্ত স্যার কিন্তু পুরস্কার দেওয়ার জন্য রেডি, তোমরা তাড়াতাড়ি এই পুরস্কার জিতে নাও, বেশি বেশি মেনশন দাও, এটা কাউন্ট করা হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে এবার আমরা দেখি পুরস্কার স্যার শুধু স্টুডেন্টদেরকে দিচ্ছে, আমাদেরকে দিচ্ছে না। ওকে, আমরা টিচার হয়ে তো দুঃখে পড়ে গেলাম। দেখি, আচ্ছা দেখি তাহলে
আমাদের যে কবিতাটা আছে কবিতার নাম হচ্ছে সেপ্টেম্বর 1 1939 বাই ডব্লিউ.এস. অর্ডেন। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019 সালে আসছে। তোমাদের বড় ভাইয়া আছেন আপুস যারা পরীক্ষা দিচ্ছে 2019 সালে, তাদের কিন্তু এই প্রশ্নটা চলে আসছে। তার মানে হচ্ছে এটা একটা কি আছে, আলাদা সিগনিফিকেন্স আছে। এখন দেখো সেপ্টেম্বর 1 কেন বলেছে কবি? হোয়াই সেপ্টেম্বর 1, হোয়াই নট সেপ্টেম্বর 2? প্রথম কোয়েশ্চেন। দ্বিতীয় কথা হচ্ছে কবি এখানে মধ্যে আবার বলেছে 1939, তাহলে নির্দিষ্ট একটা ফেনোমেনা বা ঘটনা অবশ্যই আছে 1939 সালে যেটা ঘটেছে, সেজন্যই কবি এটা লিখছে। আমরা এটার ব্যাকগ্রাউন্ডে যাওয়ার চেষ্টা করব। এই কবিতাটা লিখছে হচ্ছে ডব্লিউ.এস. অর্ডেন। পোয়েটার নাম হচ্ছে ডব্লিউ.এস. অর্ডেন। উনি এটা লিখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা জানি 1939 সালে শুরু হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে যখন যুদ্ধটা শুরু হচ্ছে তখন হচ্ছে কবি এই কবিতাটা লিখেন। ওকে, কবিতার মধ্যে কি বলতেছে আমরা একটু দেখি। বলতেছে আই সিট ইন ওয়ান অফ দ্য ডাইভস, আমি একটা, অনেকগুলো ডাইভস আছে তার মধ্যে একটা ডাইভসের মধ্যে বসে আছে। এখন ডাইভস মানে কি? ডাইভ মানে কিন্তু আমরা ডুব মারা, এখানে কিন্তু ডাইভস মানে ডুব দেওয়া নয়। এখানে ডাইভস মানে হচ্ছে একটা বার বা হচ্ছে কি পানশালা, যেটাকে আমরা বলি, আরেক কথায় বলি পানশালা। বার তো আমাদের দেশে এত বেশি কি নয়, অ্যাভেলেবেল নয়। তো তোমরা যারা একটু ছ্যাঁকা থেকে খেয়ে বারের মধ্যে গিয়ে অনেককে দেখবা কি বোতল ভাঙতেছে, শুধু বাংলা মুভির মধ্যে দেখবা না এরকম বোতল ভাঙতেছে, প্রিয়া তুমি কোথায়, এরকম একটা বারের মধ্যে গিয়ে কবি বসে আছে। অনেকগুলো বার আছে অন দ্য 52nd স্ট্রিট। ওকে, 52nd স্ট্রিট বলতে কি বোঝাচ্ছে? 52nd আমরা যদি লিখি তাহলে 52তম, এটা একটা রাস্তার নাম। ওকে, তাহলে 52nd স্ট্রিটের মধ্যে একটা বারের মধ্যে কবি বসে আছে, একটা পানশালার মধ্যে কবি বসে আছে। এখানের মধ্যে কবি নিজেকে ফিল করতেছে, বলতেছে আনসার্টেন অ্যান্ড অ্যাফ্রেড। তাহলে আই ওয়াজ আনসার্টেন অ্যান্ড অ্যাফ্রেড এই শব্দটা একসাথে দেখলে তুমি অর্থ বুঝবে না। এটা দ্বারা কবি বোঝাচ্ছে আই ওয়াজ আনসার্টেন অ্যান্ড আই ওয়াজ অ্যাফ্রেড, মানে আমি ছিলাম হচ্ছে সার্টেন মানে হচ্ছে নির্দিষ্ট, আনসার্টেন মানে অনির্দিষ্ট। তাহলে আমি এখানের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে আছি এবং হচ্ছে কি ভীত অবস্থায় আছি। আমি ভবিষ্যৎ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছি। অ্যাজ দ্য ক্লেভার হোপস এক্সপায়ার মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া, এক্সপায়ার মানে হচ্ছে কি শেষ হয়ে যাওয়া। আর ক্লেভার মানে হচ্ছে চালাক, হোপস মানে হচ্ছে আশা। এখানে ক্লেভার হোপস মানে চালাক, আশা হবে না। এখানে হবে যে আমাদের জীবনের উন্নতির যে আশা আকাঙ্ক্ষা সামনে আছে সেটা যেন হারিয়ে যাচ্ছে, কারণ যুদ্ধ শুরু হচ্ছে। তাহলে সামনে আমাদের ধ্বংসযজ্ঞ, সবকিছু দেখতে পাচ্ছে হচ্ছে কি ধ্বংসযজ্ঞ। আমাদের যে জীবনের উন্নতির আশা আকাঙ্ক্ষা সবগুলো যেন এক্সপায়ার হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। ওকে, অফ আ লো ডিসঅনেস্ট ডেকেড মানে কি? ডেকেড মানে হচ্ছে দশক। ওকে, একটা শতকের 10 বছরকে আমরা দশক বলি। ধরো 1901 সাল থেকে 1910 সাল পর্যন্ত, এটা একটা দশক। ওকে, ডেকেড, এটা একটা ডেকেড। ঠিক সেভাবে কবি যে ডেকেডের মধ্যে ছিল 1939 সাল, এটা মনে করে আমরা বলতে পারি 1931 সাল থেকে 1940 সাল পর্যন্ত, এটা একটা ডেকেড হতে পারে। ওকে, কবি যে ডেকেডের মধ্যে ছিল ওই ডেকেডে বলতেছে, ওই দশকে বলতেছে এমন একটা দশক অফ আ লো ডিসঅনেস্ট ডেকেড। লো মানে হচ্ছে কি নিচ, খারাপ, ইভিল। ওকে, খারাপ। ডিসঅনেস্ট মানে হচ্ছে অসৎ। বলছে একটা নিকৃষ্ট এবং খারাপ একটা দশকের মধ্যে আমরা আছি, এবং ওই দশকে আমাদের যে উন্নতির আশা আকাঙ্ক্ষা সেগুলো যেন আমরা হারিয়ে ফেলতেছি। ওকে, ওয়েভস অফ অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার। ওয়েভস মানে কি? ওয়েভস মানে হচ্ছে এরকম আর কি ঢেউ। ওকে, তাহলে বলতেছে ওয়েভস অফ অ্যাঙ্গার, আমাদের রাগ, ক্রোধের যে ঢেউ, ক্রোধের যেই বাতাস বা ঢেউ আমাদের হৃদয়ের মধ্যে আছে। অ্যান্ড ফিয়ার এবং হচ্ছে কি আমাদের ভীতি এবং ক্রোধ দুইটাই সার্কুলেট ওভার দ্য ব্রাইট। সার্কুলেট মানে চারিদিকে জড়িয়ে ধরতেছে, চারিদিকে আবিষ্ট করে ফেলতেছে, সার্কুলেট করে ফেলতেছে ওভার দ্য ব্রাইট, আলোকে। এখন আলোকিত মানে কি বোঝাচ্ছে? আলোকিত মানে হচ্ছে কোনো একটা জিনিস পরিষ্কার অলরেডি আছে, ওটাকে যদি অ্যাঙ্গার, ক্রোধ এসে আঁকড়ে ধরে, তাহলে ক্রোধকে এখানে খারাপ হিসেবে দেখা হচ্ছে। আমাদের ভালো পজিটিভ জিনিসগুলোকে নেগেটিভ জিনিস হিসেবে আঁকড়ে ধরতেছে, ঝাঁপিয়ে ধরতেছে। এটা হচ্ছে কবির বক্তব্য। অ্যান্ড ডার্কেন্ড, আমরা ডার্ক শব্দটা চিনি। ওকে, ডার্ক মানে হচ্ছে কি কালো, তাহলে ওটাকে বাদ করলে হয়ে যায় ডার্কেন্ড। তাহলে অ্যান্ড ডার্কেন্ড ল্যান্ডস অফ দ্য আর্থ, পৃথিবীর পুরো জমিকে, পৃথিবীর ভূমিকে কালো করে ফেলতেছে, আবিষ্ট করে ফেলতেছে, আচ্ছন্ন করে ফেলতেছে। ওকে, অবসেসিং আওয়ার প্রাইভেট লাইফস, আমাদের যে প্রাইভেট যাদের জীবনের কি আছে, প্রাইভেট লাইফ আছে
আছে না, প্রাইভেট লাইফ ব্যক্তিগত জীবন আছে। বলছে আমার জীবন, আমার ব্যক্তিগত একটা কি আছে, জীবন আছে। ওই ব্যক্তিগত জীবনে ইন্টারফেয়ার করার অধিকার তোমার নাই। এটাও কবি বলতে চাচ্ছে তোমরা যুদ্ধ করবা করো, তোমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ করবা, তৃতীয় বিশ্বযুদ্ধ করো, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা যারা সাধারণ নাগরিক আছি আমাদের প্রাইভেট লাইফ কি হচ্ছে, ব্যাহত হচ্ছে। এটাই কবি আক্ষেপ করে বলতেছে অবসেসিং আওয়ার প্রাইভেট লাইফ, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের আশেপাশের মানুষজন মারা যাচ্ছে, আমরা ঠিক মতো ঘুমাতে পারতেছি না, ঠিক মতো চলাফেরা করতে পারতেছি না, এটা আমাদেরকে ডিস্টার্ব করতেছে, অবসেস করতেছে। এখানে অবসেসের অর্থ হবে যে হচ্ছে কি কষ্ট দেওয়া, ডিস্ট্র্যাক্ট করা, ওকে, কোনো একটা পথ থেকে বিচ্যুত করা। আচ্ছা, দি আনমেনশনেবল অর্ডার অফ ডেথ, খুবই আনকমন একটা ওয়ার্ড হতে পারে তোমাদের জন্য। এখানে একটা ওয়ার্ড বলেছে অর্ডার, ওকে, অর্ডার মানে হচ্ছে গন্ধ, ওকে, অর্ডার অফ ডেথ, মৃত্যুপুরী, যেন মৃত্যুর গন্ধ। যখন চারিদিকে মানুষ মারা যাচ্ছে, একটা কবি দেখতে পাচ্ছে মৃত্যুপুরীর গন্ধ কবি পাচ্ছে, এমন একটা অবস্থা যেটা হচ্ছে আনমেনশনেবল, উল্লেখযোগ্য নয়। কবি এটা বলতেছে আমি বলতেও ভয় পাই, ওকে, আমি এটা বলতে চাচ্ছি না, আনমেনশনেবল, মেনশন করতে চাচ্ছি না, এমন একটা অবস্থা। অর্ডার অফ ডেথ অফেন্স দ্য সেপ্টেম্বর নাইট, এবং এই অর্ডার অফ ডেথ, মৃত্যুপুরীর যে গন্ধ, সেটা হচ্ছে কি পীড়া দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, কষ্টে আবিষ্ট করছে কাকে, দ্য সেপ্টেম্বর নাইট, ওই সেপ্টেম্বরের রাত থাকে। তার মানে ওই দিনই ওয়ার কি হয়েছে, ব্রেক আউট হয়েছে। ব্রেক আউট মানে শুরু হওয়া, ওকে, ওই দিনই যুদ্ধ কি হয়েছে, শুরু হয়েছে। কবিতার মূল কথাটা আমরা বুঝে গেছি। সেপ্টেম্বরে যখন যুদ্ধ শুরু হয়েছে 1939 সালে, তখন কবি একটা পানশালায় বারে বসে কল্পনা করতেছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সিনারিওটা কত মারাত্মক হবে এবং আক্ষেপ করতেছে। তাহলে এখানে প্রথমেই আমরা টপিক সেন্টেন্সের মধ্যে গিয়ে লিখে ফেলবো কবি কি বুঝাইতে চাইছে সেপ্টেম্বর ওয়ার 1939 দিয়ে। তারপর হচ্ছে কবি কবিতার মধ্যে কোন কোন ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো বলেছে সেগুলো দিয়ে আমরা সাপোর্টিং সেন্টেন্স দেবো কয়েকটা। কনক্লুডিং সেন্টেন্সে এভাবে আমরা এখান থেকে কি শিখতে পারছি ওইটা একটা আমরা এখানের মধ্যে দিব, ওকে। আচ্ছা, আশা করি তোমরা সবাই রেডি আছো। তাহলে আমরা এটা কি করি, একটা থিম লিখে ফেলি। ওকে, তাহলে এখানে আমরা বলতে পারি the expression of poet, মানে কবির যে বক্তব্য, কবির যে এক্সপ্রেশন, এটা থেকে আমরা বুঝতে পারি এক্সপ্রেশন ইলাস্ট্রেটস, ইলাস্ট্রেটস মানে হচ্ছে বর্ণনা করে, চিত্রায়িত করে, অ্যাবাউট দ্য সিনারি বা হচ্ছে সিনারিও অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাহলে কবি এখানের মধ্যে আরো কি কি বলেছে, 52nd স্টেজের মধ্যে কবি বসেছিল। এখানে আমরা কয়েকটা শব্দকে দাগ দিব যেগুলো নিয়ে আমরা এখানের মধ্যে লিখবো। ক্লেভার হোপ, ছাড়িয়ে যাচ্ছে, ওকে। তারপরে হচ্ছে চারিদিকে হচ্ছে সার্কুলেট হচ্ছে, সার্কুলেট হচ্ছে ক্লেভার, অ্যাঙ্গার এবং ফিয়ার সার্কুলেট হচ্ছে। তারপরে ডার্ক অ্যান্ড, চারিদিকে আচ্ছন্ন হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে অবসেসিং প্রাইভেট লাইফ, এটা হচ্ছে অফেন্স দ্য সেপ্টেম্বর নাইট। এই শব্দগুলো হচ্ছে ইম্পর্টেন্ট শব্দ, এগুলো এখন আমরা লিখবো, ওকে। তো এখানে আমরা লিখবো ক্লেভার হোপস, মানে বলেছি আশা আকাঙ্ক্ষা। তাহলে দি হোপ অফ দ্য পিপল, এগুলো হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স। মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা হারিয়ে যাচ্ছে। দি হোপ of the people faded away, okay, মানে এগুলো মলিন হয়ে যাচ্ছিল। and private life interfered, okay. This September night was the
ওয়াজ দ্য কার্স টাইম বলতে পারি আমরা, সময় ছিল। তাহলে কার্স টাইম মানে হচ্ছে এটা কি ছিল? অভিশপ্ত। এটা একটা অভিশপ্ত সময়। অভিশপ্ত সময় এখানে উপরে লিখতেছি, তোমরা নিচে থেকে উপর থেকে একটু খেয়াল করো। অভিশপ্ত সময় অফ ব্রেকিং আউট দ্য ওয়ার। ওকে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের লেখা শেষ হয়ে গেলে একটু কমেন্টে বলে দাও, এরপর আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, এবার দেখো এটা আমরা যে লিখলাম এটা একটু আমরা বর্ণনা করি কিভাবে লিখছি। দেখো প্রথমে আমরা এখানে কি করেছি, বললাম যে দি এক্সপ্রেশন অফ পোয়েট ইলাস্ট্রেটস অ্যাবাউট দ্য সিনারিও অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এটা দেখে আমরা টপিক কি, এটা কি নিয়ে লিখছে কবি, কবির বক্তব্যটা কি নিয়ে কথা বলে সেটা আমরা এখান থেকে বুঝতে পারি। ঠিক আছে, এটা ছিল টাইটেল সেন্টেন্স, মানে কবিতাটার প্রেক্ষাপটটা আমরা বলে ফেলছি টাইটেলের মধ্যেই। তারপরে কিছু সাপোর্টিং কথা বলছে, দি হোপ অফ দ্য পিপল, মানুষের যে আশা আকাঙ্ক্ষা এগুলো হারিয়ে যাচ্ছিল। অ্যান্ড আরেকটা কথা বলেছি, প্রাইভেট লাইফ ইন্টারফেয়ার, দুইটা কথা বলেছি। ওকে, তাহলে এটা ছিল আমাদের সাপোর্টিং কথা। এই যে কবিতা থেকে সাপোর্টিং কথা আমরা বলছি, তারপরে কবিতার আলটিমেটলি কনক্লুডিং পার্টে গিয়ে আমরা কি জানতে পেরেছি সেটা এখানের মধ্যে আবার আমরা লাস্টে মেনশন করলাম। দিস সেপ্টেম্বর নাইট ওয়াজ দ্য কার্স টাইম অফ ব্রেকিং আউট অফ দ্য ওয়ার। তাহলে এই সময়ই যুদ্ধ শুরু হয়েছিল, এই জন্য কবি এই কবিতাটা লিখেছেন দুঃখ প্রকাশ করে। ঠিক আছে, তাহলে সেপ্টেম্বর 1, 1939 বাই ডব্লিউ.এস. অর্ডেন কেন লিখছে, কিভাবে, অর্থ কি বুঝাইছে, মেটাফোর কোনটা কি বুঝাইছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করলাম। তোমরা একটু নোট ডাউন করে ফেলো। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই, থিম রাইটিং এর ক্ষেত্রে স্ট্রিক্ট ভাবে কোনো নিয়ম নাই যে হচ্ছে কি তোমার কোনো একটা গাইড থেকে শিখে লিখতে হবে, বা হচ্ছে আমি যেটা লিখে দিয়েছি সেটাই লিখতে হবে। তোমার যদি ফ্রি হ্যান্ড রাইটিং ভালো থাকে, সেন্টেন্স মেকিং যদি তুমি করতে পারো কমপ্লেক্স সেন্টেন্সে সুন্দর করে, তাহলে কিন্তু তুমিও লিখতে পারবে থিম। তবে স্ট্রাকচারটা সেম হইতে হবে, এটা টপিক সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্স, কনক্লুডিং সেন্টেন্স এভাবে দিবে, এবং অবশ্যই 50 ওয়ার্ডের চেয়ে যাতে বেশি না লিখি আমরা। ওকে, কমেন্টগুলো আসতেছে না কেন এখানে? ওকে, আশা করি তোমরা লিখে ফেলছো। এখন আমরা আমাদের পরবর্তী পয়েন্টে যাই। এটা তো মুছে দিতে হবে আবার, না? এটা লক রেখে পরবর্তী স্লাইডে যাওয়া যাবে না এতটুকুতে? এটাকে মুছে পরবর্তী স্লাইডে যেতে হবে? ও, তাহলে সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও, আমি একটু সরে দাঁড়াচ্ছি এর মধ্যেই। ওকে, আশা করি। আর এটা তো লাইভ ক্লাস, তোমরা পিছনে গিয়েও দেখতে পারবা। ঠিক আছে, যারা হারিয়ে ফেলবে পিছনে একটু রিওয়াইন্ড করেও দেখতে পারবে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী আমাদের যেটা আছে গল্প সেটাতে একটু চলে যাই।
এবার আমরা যেটা করব, তোমাদের ওই যে বললাম আমি অলওয়েজ চিটং বোর্ডকে কেন চিটিং বোর্ড বলি, সবাই আমারে বলে, ঠিক আছে, যে কেন চিটং বোর্ডকে স্যার আপনি চিটিং বোর্ড বলেন। তোমাদের চিটিং বোর্ডে 2017 সালের এই প্রশ্নটা আসছে। আমরা অলওয়েজ জানি পোয়েম কিন্তু তোমাদের বেশিরভাগ আসে, মাঝে মধ্যে স্টোরিজ দেয়, ওকে, মাঝে মধ্যে স্টোরিজ দেয় অ্যাপ্রিসিয়েট করার জন্য বা হচ্ছে ওটার কি লেখার জন্য, থিমটা লেখার জন্য। সেক্ষেত্রে কিন্তু সেম রোল প্রযোজ্য, আগে যা আমরা বলেছি 50 ওয়ার্ডে লিখতে হবে। তাহলে ব্যতিক্রম চিটং বোর্ডের মধ্যে এটা আসছিল 2017 সালে। স্টোরি যে আসবে না এমন নয়, কিন্তু স্টোরি অবশ্যই আসবে, তবে স্টোরি একটু কম আসে, পোয়েম একটু বেশি আসে, ওকে। বাট উই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড ফর বোথ অফ দিস, ওকে। আচ্ছা দেখি আমরা একটা স্টোরিজ পড়বো, স্টোরি অফ টু ব্রাদার্স। দুই ভাইয়ের গল্প নাকি এটা, কেমন? দুই ভাই থাকলে কেমন হয়? ছোটবেলায় ডিসুম ডুসুম হয় একটু, ঠিক আছে। এখন ছোটবেলায় আমরা যারা ছোট ভাই বোন আছি, ছোটবেলায় মহব্বত একটু বেশি থাকে, ওকে। ছোটবেলায় ভাইয়ের প্রতি বোনের প্রতি মহব্বত অনেক বেশি থাকে। বড় যখন আমরা হয়ে যাই, যখন বড় যার যার জীবনে চলে যায়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কেন জানি আমাদের আগের সেই ভালোবাসা, আগের যে মহব্বত, আগের যে টানটা অনেকাংশে কমে যায়। তো এরকমই একটা স্টোরিজ আমরা পড়বো, এবং কবি এখানে অথর যিনি আছেন, যিনি এটা লিখেছেন, যিনি এটা দিয়েছেন, এটা কোন পারপাস উনি দিয়েছেন, এখান থেকে কোন লার্নিংটা আমরা পাচ্ছি সেদিকে একটু আমাদের নজর রাখতে হবে। তাহলে দেখি কার স্টোরিজ দিচ্ছে, আব্দুল কুদ্দুসের দিছে নাকি হচ্ছে অন্য কারো দিছে, আমরা একটু দেখি। বলছে দেয়ার ওয়্যার টু ব্রাদার্স ইন আ ভিলেজ, ওকে। একটা গ্রামে দুজন ভাই ছিল। এখন শহরে কেন ছিল না এটা আবার জিজ্ঞেস করিও না, ঠিক আছে, পোলাপন্থা আবার উল্টা পাল্টা প্রশ্ন করে। তাহলে এটা জাস্ট একটা স্টোরি বুঝে, দেয়ার ওয়্যার টু ব্রাদার্স ইন আ ভিলেজ, একটা গ্রামে দুই ভাই ছিল। আচ্ছা, ওয়ান ওয়াজ করিম, একজনের নাম ছিল হচ্ছে কি মিস্টার করিম। আমাদের এটা মাথায় রাখতে হবে একটু, আমরা আগে ইম্পর্টেন্ট কথাগুলো কি করে ফেলি, মার্ক করে ফেলি। একজনের নাম ছিল করিম অ্যান্ড দ্য আদার ওয়াজ বশির, আর ছোট ভাইয়ের নাম ছিল হচ্ছে কি বশির। তাহলে করিম ওয়াজ ইল্ডার ব্রাদার, ইল্ডার মানে হচ্ছে কি বড়, ইল্ডার মানে বড়, ওল্ডার মানেও বড়, ইল্ডার মানে হচ্ছে নিজের বড় ভাই, আর ওল্ডার মানে হচ্ছে সাধারণ বড় ভাই। সাধারণ মানে হচ্ছে এলাকার বড় ভাই হইতে পারে, ডিপার্টমেন্টের বড় ভাই হতে পারে, ওকে। পারিবারিকভাবে যেটা বড় ভাই সেটাকে আমরা বলি হচ্ছে ইল্ডার ব্রাদার অফ বশির। বশিরের বড় ভাই ছিল হচ্ছে কি করিম। দে বিগ্যান টু গ্রো আপ গ্রাজুয়ালি, তারা ধীরে ধীরে কি হয়ে গেছে, বড় হয়েছে, ক্রমান্বয়ে তারা বড় হয়ে উঠলো। সাডেনলি, হঠাৎ করে তাদের বাবা, দেয়ার ফাদার ডাইড, তাদের বাবা মৃত্যুবরণ করছে। দে ফেল ইন প্রবলেমস, তারা সমস্যায় পড়ে গেল এটা নিয়ে, টু সাম এক্সটেন্ট, কিছুটা তারা সমস্যায় পড়ে গেল বাবার মৃত্যুতে। করিম ওয়াজ ক্লেভারার দেন বশির, এখন তার বাবা মারা গেছে, তারা দুই ভাই ছিল, সেগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা না, মাথা ব্যথা এখন শুরু হবে। সেটা হচ্ছে করিম ওয়াজ ক্লেভারার দেন বশির, করিম ছিল একটু কি, একটু কাবিল, ঠিক আছে, বশিরের চেয়ে। কি বলো, বশির ছিল একটু বেদম ডামিস আর কি। তাহলে বশির ছিল একটু ডামিস টাইপের, আর করিম ছিল হচ্ছে কি একটু চালাক বেশি। আচ্ছা, দে ইয়াঙ্গার মানে ছোট, ইল্ডার মানে বড়। তাহলে ইয়াঙ্গার ওয়াজ ভেরি সিম্পল অ্যান্ড অনেস্ট, সে ছিল একদম কি হাবা গোবা এবং সৎ, ভালো মানুষ আর কি, ঠিক আছে, তোমাদের মতো। করিম অলওয়েজ মেড হিজ ব্রাদার ডু ডিফিকাল্ট ওয়ার্ক, করিম হচ্ছে তার ছোট ভাইকে দিয়ে কঠিন কঠিন কাজগুলো করাই নিত, ওকে। অ্যান্ড ডিড নট ডু এনি ওয়ার্ক হিমসেলফ, সে নিজে নিজে কোনো কাজ করতো না, ছোট ভাইরে দিয়ে করে নিতেছে, সে তো বেদম ডামিস, ওকে। তাকে যেটা বলতেছে সেটা করতেছে, সে বুঝতেছেও না। আচ্ছা, এরপরে বলতেছে দে হ্যাড টু থিংস, তাদের দুটা জিনিস ছিল, দুটো সম্পদ ছিল। ওয়ান ওয়াজ কাউ, একটা ছিল একটা গরু বা হচ্ছে গাভী তাদের ছিল। অ্যান্ড দ্য আদার ওয়াজ আ পাম ট্রি, এবং আরেকটা ছিল তাদের পাম গাছ বা হচ্ছে তাল গাছ, ওকে। একটা তাল গাছ ছিল তাদের বাপের দিনের সম্পদ, আরেকটা হচ্ছে কি একটা গরু ছিল তাদের বাপের দিনের সম্পদ। বহুত বড় সম্পদ রেখে গেছে। এখন দেখো কি কি বলতেছে, ওয়ান ডে, একদিন, দি টু ব্রাদার্স ডিভাইডেড দেয়ার প্রপার্টিস, তাদের সম্পদ ভাগ করে ফেললো। সম্পদ তো ভাগ করতে হবে, একজনের কাছে রাখলে হবে না। করিম টুক দ্য ব্যাক পার্ট অফ দ্য কাউ অ্যান্ড দ্য গ্যাপ ফ্রন্ট টু হিজ ব্রাদার, ওকে। কি করছে দেখতেছো নি, বলছে করিম বলতেছে গরু যেটা আছে ওটাকে তো আমরা জবাই করি নাই, ওটাকে আমরা এমন ভাবে ভাগ করব যে সামনের অংশটা তোমার, ওখান থেকে কোনো বেনিফিট, ওখান থেকে যদি তোমার কি হয় কোনো সুযোগ সুবিধা আসে সেটা তুমি নিবে, আর হচ্ছে পেছনের অংশটা আমার, ওখান থেকে যদি কোনো সুযোগ সুবিধা আসে সেটা আমি নিব। এখন গরুর থেকে মনে করো দুধ নিতে হচ্ছে, দুধ খাওয়ার জন্য, সেটা হচ্ছে কি গরুর উলান থেকে নিবে, সেটা হচ্ছে পেছনের অংশ পড়তেছে। গরুর গোবরও আমাদের অনেক কাজে, সেটাও পেছনের অংশ পড়তেছে। সামনের অংশ পড়তেছে মুখ, এখন মুখ দিয়ে হচ্ছে খাওয়াইতে হবে, ওকে। সে চালাকি করে গরুর পেছনের অংশটা নিল, আর হচ্ছে কি তার ভাইকে দিল যে সামনের অংশটা। আচ্ছা, এরপরে আবার কি করলো, সে তাল গাছ একটা ছিল না, সেটাকে আমরা বাক্য আমরা দেখি, বলছে ইন দ্য সেম ওয়ে, একইভাবে ইন দ্য সেম ওয়ে করিম হিমসেলফ টুক দ্য টপ অফ দ্য পাম ট্রি, সে বলছে গাছের উপরের অংশটা আমার, অ্যান্ড গ্যাভ দ্য বটম টু হিজ ব্রাদার, এবং গাছের নিচের অংশটা কি তোমার, ঠিক আছে, ফাঁস আলাদা আছে। দেখো তো বলতেছে হচ্ছে কি
তাল গাছের উপরে যেহেতু তাল ধরে, তাল উপর অংশটা আমার, তাল যা পাবো রস, তাল খাওয়া, তালের রস খাওয়া সব আমি খাবো, তুমি নিচে কি দিবা? পানি দেবা, নিচের অংশটা তোমার। এখন ছোটটা তো বুঝতেছে না কিছু। করিম বিগেন টু এনজয় দ্য বেনিফিট অফ দ্য প্রপার্টিজ, সম্পদের যত ধরনের আরাম আয়েশ আছে এগুলো মানে খাওয়ার দাওয়ার করা সবগুলো করিম করতে পারতেছে। ওকে, করিম হচ্ছে বেনিফিট নিচ্ছে, মূল কথা এখানে করিম কি নিচ্ছে? বেনিফিট নিচ্ছে। বাট বশির ওয়াজ ডিপ্রাইভড, এখানে মূল কথা হচ্ছে ডিপ্রাইভড, বশির কি হচ্ছে? বঞ্চিত হচ্ছে। বাট বশির ওয়াজ ডিপ্রাইভড অফ গেটিং এনি অ্যাডভান্টেজেস, কোনো ধরনের সুযোগ সুবিধা সে পাচ্ছে না, সে ডিপ্রাইভড হয়ে যাচ্ছে, বঞ্চিত হচ্ছে। আচ্ছা, করিম বিগেন টু ড্রিঙ্ক মিল্ক অ্যান্ড জুস অফ দ্য পাম ট্রি, সে এদিকে গাভীর দুধও খাইতে পারতেছে আর হচ্ছে কি তালের রসও খাইতে পারতেছে। ওয়ান ডে এ ক্লেভার ম্যান, তখন যেহেতু এই ধরনের অবস্থা, একটা ইনজাস্টিস চলতেছে তাদের সাথে, তাদের একটা কি হচ্ছে? ইনজাস্টিস চলতেছে, একজনে চালাকি করে খাচ্ছে, আরেকজন কি হচ্ছে? ডিপ্রাইভড হচ্ছে। এখন ছোড়ের এত একটা দামি, সেটার মাথায় কি নেই? কোনো বুদ্ধি নেই, তার শেষ পর্যন্ত আমার যাইতে হইলো তার কাছে। বলতেছে ওয়ান ডে এ ক্লেভার ম্যান, একটা চালাক মানুষ ওখানের মধ্যে গেছে। কার কাছে গেছে? ছোট ভাইয়ের কাছে গেছে। তা আমি গিয়ে তাকে কি বললাম দেখো, তাকে বললাম যে অ্যাডভাইস বশির, আমি তাকে অ্যাডভাইস দিলাম টু কাট ডাউন দ্য পাম ট্রি, তুমি কি করো? ওই পাম ট্রি যেটা আছে তাল গাছ আছে, এটা কেটে দাও। ওকে, পাম ট্রিটা কেটে দাও, যেহেতু নিচের অংশটা তোমার, তুমি তো কাটতে পারো, নিচের অংশটা কেটে দাও। অ্যান্ড স্টপ ফিডিং দ্য কাউ, এবং গরু তোমার যেহেতু খাওয়ানো দায়িত্ব, তুমি খাওয়ানো বন্ধ করে দাও, তোমার তো না খাওয়ালে কোনো কি নাই, ক্ষতি নাই। ও বলছে আমার কোনো কি নাই, লস নাই, জীবনটাই লস, কোনো লাভ লস নাই। দেন দ্য প্রবলেম ওয়াজ সলভড, এভাবেই তাদের এই সমস্যাটা কি হয়ে গেল? সলভ হয়ে গেল। এখন তোমার মাথায় আসতে পারে, ভাইয়া খুব সুন্দর একটা কিউট একটা গল্প বলছেন আপনি, এখন তোমাকে করিম এবং বশিরের গল্প শোনার জন্য কিন্তু এটা দেয় নাই, নিশ্চয়ই এটার একটা কি আছে? শিক্ষণীয় দিক আছে, মোরাল আছে, সেদিকে আমাদেরকে টাচ দিতে হবে। আমাদের এখন হচ্ছে কি বাচ্চাকালের গল্প শোনার টাইম নাই। কবি এখান থেকে অথর যিনি আছেন, লেখক যিনি আছেন, তিনি কি বুঝিয়েছেন? তিনি বুঝিয়েছেন যে হচ্ছে এক ভাই আরেক ভাইয়ের উপর অন্যায় করেছে, সেভাবে আমাদের জীবনেও সব জায়গায় যারা হচ্ছে একটু ডামেজ টাইপের মানুষ আছে, সহজ সরল আছে, তাদেরকে আমরা ভাঙিয়ে তাদের যে সরল দিকটাকে করে আমরা কি করি? বেনিফিটটা নিই। পরবর্তীতে গিয়ে প্রকৃতি আমাদেরকে আমাদের এই অন্যায়ের শাস্তি আমাদেরকে দেয় পরবর্তীতে। ওকে, যেভাবে হচ্ছে কি তার ভাই একজন ক্লেভার মানুষ থেকে জানতে পারলো যে গাছটা, নিচের গাছটা কেটে দাও তুমি, এবং হচ্ছে কি গরুকে খাওয়ানো বন্ধ করে দাও। পরবর্তীতে দুইজনেরই কি হয়ে গেল? প্রবলেমটা সলভ হয়ে গেল। করিম আর তার ভাইকে ম্যানিপুলেট করে, তার ভাইকে ভুলভাল বুঝিয়ে সম্পদ হরণ করতে পারে নাই। এটাই হচ্ছে এই লেখার মূল কথা, মূল এক্সার্প্টের মূল কথা। এখন আমরা কি করি? এটার একটা থিম লেখার চেষ্টা করি। আচ্ছা, তাহলে দেখো থিম লেখার আগে তোমাদেরকে আমরা একটা শর্টকাট দিচ্ছি। ধরো তুমি এখান থেকে একটা স্টোরি পড়েছি, আমরা একটা পোয়েম পড়েছি। এখন যখন তুমি থিম লিখবা তখন অনেক সময় আনকমন আসতে পারে না? আনকমন যখন আসবে তখন কিভাবে লিখবা? বা সকল ধরনের পোয়েম লেখার, সকল ধরনের পোয়েমের কি লেখার থিম লেখা, সকল ধরনের স্টোরিজের থিম লেখার যে শর্টকাট নিয়ম, সেটা আমরা এখানের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো, একটা স্ক্রিনশট নিয়ে ফেলো এটার। পাশাপাশি আমি এটাকে তোমাকে এক্সপ্লেন করে দিচ্ছি কিভাবে লিখবা। ওকে, আই হোপ তোমরা এটা নিয়ে ফেলেছো। দেখো এখানের মধ্যে কি বলা আছে, বলছে দি মেইন থিম অফ দিস শর্ট পোয়েম অর স্টোরি, ফ্রম রিডিং দিস শর্ট স্টোরি পোয়েম উই হ্যাভ কাম টু নো অ্যাবাউট ড্যাশ। এটার মূল থিমটা কি সেটা এখানের মধ্যে আমরা লিখবো। এটা পরে আমরা কি বুঝছি, যেমন হচ্ছে করিম এবং বশিরের যে স্টোরিটা আমরা পড়ছি, এটার মূল স্টোরি কি? মূল হচ্ছে সততা, সিনসিয়ারিটি এবং ইনসিনসিয়ারিটির মধ্যে পার্থক্য। ওকে, সততা এবং অসততার মধ্যে পার্থক্য, সেটা মূল থিমটা এখানে আমরা লিখবো। ফ্রম রিডিং দিস শর্ট স্টোরি, এই শর্ট স্টোরিটা আমরা পড়ার পরে উই হ্যাভ কাম টু নো, আমরা জানতে পারলাম অ্যাবাউট, এটা কি জানতে পারছি? করিম এবং করিম এবং বশির দুজন ভাই ছিল, তারা এটা হয়েছে। ইন দিস শর্ট স্টোরি অর পোয়েম দি রাইটার অথবা পোয়েট, যদি স্টোরি হয় রাইটার, যদি কবিতা হয় পোয়েট, ওয়ান্টেড টু ডিসকাস অ্যাবাউট ইম্পর্টেন্স অফ ড্যাশ, এটার গুরুত্ব সম্পর্কে বলতে চাইছে। ওকে, ধরো এখানের মধ্যে বলা হয়েছে কি সততার গুরুত্ব। ওকে, তাহলে এটা আমরা এখানের মধ্যে মেনশন করবো সিনসিয়ারিটি বা অনেস্টির গুরুত্ব সম্পর্কে কবি বলছে। আর হচ্ছে অ্যান্ড হাউ উই ক্যান ইউজ ইট ফর আওয়ার, আমাদের জীবনে এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। অ্যাট লাস্ট, পরবর্তীতে ওই যে আমরা বলেছিলাম লাস্টে কয়েকটা কানেক্টরস দিয়ে আমরা চেষ্টা করবো। অ্যাট লাস্ট আই ক্যান সে ইন আ ওয়ার্ল্ড দ্যাট
ইন এ ওয়ার্ড, এক শব্দে আমরা যদি বলতে চাই, হি ইজ সাকসেসফুল টু হিজ পারপাস, সে হচ্ছে কি তার এই পারপাসে, যে লেখক আছে, অথর যিনি আছেন, তার যে উদ্দেশ্য ছিল সেটা তিনি সফল করতে পেরেছেন, অর্থাৎ তিনি আমাকে বোঝাতে পেরেছেন কি নিয়ে তিনি বোঝাতে চাচ্ছে। এবং এটা ছিল শর্টকাট, এখানের মধ্যে বলাই আছে, এটা হচ্ছে কি শর্টকাট। যারা হচ্ছে কি একদম ফেল থেকে বাঁচতে চাও, ওকে, সহজে লিখতে চাও, এত কষ্ট করতে চাও না, তাদের জন্য এটা। আর যারা হচ্ছে কি একটু ভালো নাম্বার পেতে চাও, ফুললি একদম সুন্দর করে লিখতে চাও, তারা হচ্ছে আগে যে নিয়ম আমরা বলেছি ওই নিয়ম অনুযায়ী কি করতে হবে, নিজে থেকে ফ্রি হ্যান্ড রাইটিং করতে হবে। তো এইটা ছিল নাই মামার চেয়ে কানা মামা ভালো, নাই মামার চেয়ে কানা মামা ভালো সে স্টাইল, তবে সবসময় আমরা স্টাইল ফলো করব না, ওকে। এখন করিম এবং বশির, তার একটা আমরা কি লেখার চেষ্টা করি, থিম লেখার চেষ্টা করি। এটা তোমরা জাস্ট আমরা একটা কি নিয়ে রাখবা, এসএস নিয়ে রাখবা, যাতে তোমরা কি সহজে লিখতে পারো কোনো আনকমন আসলে। করিম, হ্যাঁ এটা বলা হয়েছে। আচ্ছা তাহলে আমরা এটা কি করি, একটা সিনোনিম, সরি এটার ওকে,
ওকে, তাহলে পুরা ইয়েটা লিখে ফেলছি। এখানের মধ্যে তোমরা প্যারা করবা না, ডিরেক্ট সরাসরি লিখে দিবা এই জায়গা থেকে। আমরা যেহেতু এটা একটু ছোট করছি এই জন্য লেখা, আলাদা প্যারা করা যাবে না, একটা প্যারায় লিখতে হবে অবশ্যই, আলাদা প্যারা করা যাবে না। আচ্ছা, এখন আমরা এখানে কি লিখছি সেটা একটু দেখি। সাপোর্টিং সেন্টেন্স কোনগুলা, টপিক সেন্টেন্স কোনগুলা, কনক্লুডিং সেন্টেন্স কোনটা, সেটা একটু আমরা ফলো করার চেষ্টা করি। তাহলে ফ্রম দ্য এক্সার্পড, উপরের উদ্ধৃতি, এক্সার্প মানে হচ্ছে উদ্ধৃতি, উপরের উদ্ধৃতি থেকে উই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝতে পারি দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অ্যান্ড চিটিং ইজ অ্যান ইভিল থিং। মানে হচ্ছে সততা হচ্ছে সর্বোত্তম পন্থা এবং অসততা, চিটিং, প্রতারণা, সেটা হচ্ছে একটা কি ইভিল থিং, খারাপ জিনিস। এটাই হচ্ছে এই গল্পের মূল বিষয়। ওকে, তাহলে সেন্টেন্স, টপিক সেন্টেন্স দিয়ে দিচ্ছি নিজের মতো করে একটা। তারপরে বললাম করিম। এখন গল্পের কথাটা আনতে হবে, আমরা শুধু বললাম সততা, এখন গল্পটা কি, সততা তো অনেক গল্প হইতে পারে। সাপোর্টিং কিছু সেন্টেন্স দিতে হবে, যেটা হচ্ছে কি পোয়েম বা স্টোরিজ থেকে আসবে। তো আমরা বললাম করিম বিং দ্য ক্লেভার ওয়ান, করিম যেহেতু একজন কি ক্লেভার ছিল, তার দুই ভাইয়ের মধ্যে একজন ম্যানিপুলেটেড হিজ ব্রাদার, সে তার ভাইকে কি করেছে, ম্যানিপুলেট করেছে, তার ভাইকে প্রতারণা করেছে। ওকে, আচ্ছা, সেম ফেনোমেনা, একই ঘটনা হ্যাপেন্স ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের জীবনেও এরকম ঘটনা ঘটে। এটা শুধু করিমের ঘটনা নয়, এটা শুধু বশিরের ঘটনা নয়, আমাদের জীবনে এরকম ঘটনা ঘটে। বাট উই হ্যাভ টু কিপ, এখানে একটা টু হবে, এখানে একটা টু হবে, বাট উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড, আমাদের মাথায় রাখতে হবে দ্যাট যে ইফ উই বিট্রে সামওয়ান, আমরা যদি কারোর সাথে বিশ্বাসঘাতকতা করি, আমরা যদি কারোর সাথে বিট্রে করি, ওয়ান ডে, একদিন, উই শ্যাল হ্যাভ টু পে দ্য প্রাইস, আমাদের এটার মাসুল গুনতে হবে, এটার প্রাইস আমাদেরকে একদিন দিতে হবে। ওকে, তাহলে এখানের মধ্যে মূল কনক্লুডিং সেন্টেন্স হচ্ছে এটা, কনক্লুডিং সেন্টেন্স হচ্ছে এটা, যেটা দিয়ে আমরা বুঝলাম যদি আমরা কারোর সাথে এরকম খারাপ কাজ করি, একদিন আমাদেরও এটার কি দিতে হবে, মাসুল গুনতে হবে। এটা ছিল আমাদের কনক্লুডিং সেন্টেন্স। ওকে, তাহলে এখানের মধ্যে কত ওয়ার্ড হচ্ছে একটা আমরা গণনা করি, দেখো তো, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, তাহলে আমরা 6 ওয়ার্ড করে আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 লাইন আছে, 6 8 48 ওয়ার্ডের মতো অ্যাপ্রক্সিমেট একটা হিসাব, একটা ওয়ার্ড করার সময় তো আমাদের নাই, ঠিক আছে। তাহলে অ্যারাউন্ড 48 ওয়ার্ডসের মতো, তার মানে 50 ওয়ার্ডের মধ্যে আছে। আমরা বলেছিলাম 50 to 55 ওয়ার্ড আমরা যাব, এর চেয়ে বেশি যাওয়ার দরকার নাই। ওকে, এর চেয়ে বেশি ওয়ার্ড দরকার নাই, ওখানের মধ্যে কিন্তু 50 ওয়ার্ড মেনশন করে দেওয়া আছে, 5 ওয়ার্ড চাইলে এদিক সেদিক হতে পারে। ওকে, আশা করি তোমরা সবাই লিখে ফেলছো এবং কোনো প্রশ্ন আছে কিনা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে থিম রাইটিং নিয়ে আমাকে একটু কাইন্ডলি তোমরা কি মেসেজের মধ্যে বলে দাও। আমি দেখছি তোমরা সবাই একটু, আচ্ছা, সাজিয়ে লিখেছি কিউট স্টোরি, অবশ্যই কিউট স্টোরি। ওকে, জীবনের মধ্যে সব জায়গায় কিউটনেস দেখতে হবে, পজিটিভ হইতে হবে। ওয়ালাইকুম আসসালাম, অনেকে সালাম দিয়েছো, আমি দেখতে পাইনি। ওয়ালাইকুম আসসালাম এভরিওয়ান। ওকে, সবাই সালাম নিলাম। আচ্ছা, আমি বিয়ের নিমন্ত্রণে এসে আপনার লাইভ দেখছি। ওয়াও, তুহিন চন্দ্র, থ্যাংক ইউ, তুমি তো খুব ডেডিকেটেড একজন স্টুডেন্ট। ওকে, তো বিয়ে খাচ্ছ নাকি ক্লাস করতেছো নাকি দেখাচ্ছ মানুষজনদেরকে, দেখো আমি খুবই ডেডিকেটেড। হ্যাঁ, কাউকে ওই কি বলা যায়, এটা ম্যানিপুলেট করার চেষ্টা করতেছো, মানে সহজ ভাষায় পটানোর চেষ্টা করতেছো কিনা? ভালো স্টুডেন্ট দেখা যাচ্ছে। ইমরান রেজা, থ্যাংক ইউ, অসাধারণ ক্লাস। তোমাদের আরফা স্যারও ক্লাস দেখতেছেন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, তোমাদের একান্ত স্যার কিন্তু একদম অফলাইনে দেখতেছেন, ঠিক আছে, উনি একদম অডিটোরিয়ামে বসে ম্যাচ দেখতেছে, আর তোমরা হচ্ছে কি অনলাইনে লাইভ দেখতেছো। তোমাদেরকে বলেছিলাম লুক, ওয়াচ, সি, এই তিনটার মধ্যে পার্থক্য কি সেটা হচ্ছে এখন কেমন। স্যার ঘুম বাদ দিয়ে উঠে গেছি লাইভ ক্লাস করতে, থ্যাংক ইউ। কিউট করে কোনো প্রবলেম নাই আপাতত। আচ্ছা, পোলাবান সব কিউটনেস পাই গেছে এখন। আচ্ছা, তাহলে তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে, সব কিছু যদি অলরাইট থাকে, আমরা আজকের ক্লাসটা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি আর কি। তাও আমি একটু রিওয়াইন্ড করে দিই, যা আজকে আমরা আলোচনা করেছি তার একটা রিভাইজ আমরা অবশ্যই দিব। ওকে, তো তোমরা এটা একটু অ্যাসেস নিয়ে নাও, আমি একটু সরে যাচ্ছি, অথবা খাতায় লিখে নাও। ওকে, আশা করে ডান। তাও যদি অ্যাসেস নিতে না পারো তাহলে পরবর্তী আবার রিওয়াইন্ড করে দেখবে আর কি। ওকে, আচ্ছা, এখন তাহলে আমাদের স্লাইড যেটা ছিল এটা কি আছে নাকি গায়েব হয়ে গেছে স্যার? আশা করি থাকবে, ফাইল ম্যানেজারে যেতে হবে না। ওকে,
ওকে, চলে আসছে কিউট করে। তোমাদের যেহেতু সব কিছু কিউটনেস, আচ্ছা দেখি আজকে আমরা কিউট করে কি নিয়ে আলোচনা করছি। ওকে, তাহলে আমরা তিনটা কথা বলেছিলাম, একদম স্পিডে আমরা একবার বলে ফেলি। স্ট্রাকচার, এটা ছিল স্ট্রাকচার। প্রথম হচ্ছে টপিক সেন্টেন্স দিতে হবে, টপিক সেন্টেন্স দিতে হবে, তারপর হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে, তারপর হচ্ছে আমাদের সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে। সাপোর্টিং সেন্টেন্স 2 বা 3 লাইন, 2 বা 3 লাইন। লাইনটা আমি বলেছি জাস্ট বোঝার জন্য, এটা হচ্ছে 1 লাইন, বাট আমরা মেনলি দেখবো হচ্ছে ওয়ার্ড। অনেকের লেখা বড় বা ছোট হতে পারে। কনক্লুডিং সেন্টেন্স ছিল হচ্ছে কি, আমরা ফাইনালি, দাস, লাস্টলি, ফর দিস রিজন, ইন দিস ওয়ে, এগুলো চাইলে ব্যবহার করতে পারি। এগুলো ব্যবহার করাটা ফরজ নয়। ওকে, এগুলো ব্যবহার করলে সুন্দর, তোমরা চাইলে এই কানেক্টরসগুলো ব্যবহার করতে পারো। ওকে, তাহলে আমরা স্ট্রাকচারটা বুঝে গেছি। এখন আমরা পরবর্তী আর কি বলছিলাম, পরবর্তী বলছি হচ্ছে আমাদের লেখার ক্ষেত্রে 4 থেকে 5 লাইন হবে যারা লাইন গুণ তাদের জন্য। আর আমরা কয়েকটা ওয়ার্ড, সিমিলার ওয়ার্ড চাইলে ব্যবহার করতে পারি। তার মানে ওয়ার্ডের ক্ষেত্রে বলছিলাম ইয়েস, তুমি ব্যবহার করতে পারো। সেন্টেন্সের ক্ষেত্রে বলছিলাম নো, সেন্টেন্স ডিরেক্ট সেন্টেন্স তুলে দেওয়া যাবে না। ওকে, ডিরেক্ট সেন্টেন্স তুলে দেওয়া যাবে না। আচ্ছা, তারপর 4টা নো বলছিলাম। একটা হচ্ছে এক্সাম্পল ব্যাখ্যা করা যাবে না, তারিখ বা সময় ব্যাখ্যা করা যাবে না, আর হচ্ছে নিজের মতামত দেওয়া যাবে না। ওকে, এই জিনিসগুলো নো বলেছিলাম। ঠিক আছে। ওকে, তারপরে আমরা কি বলেছি, আর বলেছিলাম হচ্ছে কি একটা কবিতা পড়েছি, সেপ্টেম্বর 1, 1939 বাই W.H. অর্ডিনের। এটা থেকে আমরা কবিতার স্টাইলটা বুঝতে পেরেছি। তারপর আরেকটা কি করেছি, আমরা স্টোরিজ করেছি, টু ব্রাদার্স, চিটাগং বোর্ডে 2017। এটা থেকে স্টোরিজ কেমনে করবা সেটাও দেখেছি, দুটোর স্ট্রাকচারই প্রায় সেম। ওকে, আচ্ছা, তার পরবর্তীতে শর্টকাট টেকনিকও বললাম। আর কি আছে এরপরে? আচ্ছা, এরপরে তোমাদের একান্ত স্যারের পক্ষ থেকে থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের আরফাজ অ্যাকাউন্টিং জোন, তারপর হচ্ছে কমার্স অ্যান্ড আর্টস জোন, তারপর হচ্ছে কিউট করে রাজা স্যারের পক্ষ থেকে থ্যাংক ইউ। ঠিক আছে, আজকের ক্লাসটা এতটুকু। আরেকটা বিষয় ছোট করে একটা বোনাস ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে কবিতা এবং হচ্ছে স্টোরিজ অনেক সময় তোমাদেরকে প্যারা দিবে। কোয়েশ্চেন 3 নম্বর যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে তোমরা সামারি লিখতে হয়। সামারি লেখার ক্ষেত্রে দেখবা যে অনেক সময় এরকম হয়ে যাবে যে কবিতাটা 11 নম্বর না দিয়ে 3 নম্বরে কবিতা দিয়ে বসেছে, বলছে এটা সামারি লিখো। আবার থিমটা তোমার 11 নম্বরে না দিয়ে 3 নম্বরে তো প্রায় সময় থিমের মতো একটা স্টোরি দিয়ে দিবে, ওটার বলবে সামারি লেখো। এখন সামারি লেখার নিয়ম কিন্তু স্যার আমরা আগে করছি, সামারি আর থিম কিন্তু সেম জিনিস না। থিমের ক্ষেত্রে ওয়ার্ড লিমিটেশন আছে, সামারির ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে হচ্ছে বিস্তারিত আমাদের লিখতে হয়, একটু বড় হয়, প্যাসেজের চেয়ে অবশ্যই ছোট হবে, বাট কবিতা হলে একটু বিস্তারিত আমরা লিখবো। এটাই ছিল তোমাদের জন্য বোনাস ইনফরমেশন। আর তোমরা যারা আজকে অ্যাক্টিভ ছিলা, থ্যাংক ইউ সো মাচ।